সর্বনাশা পদ্মার করাল ছবলে ব্লিন হয়ে যেত বাজারটি। এই ভাগ্যকুল বাজারটা এত বিখ্যাত কেন? আগে থেকে এই বাজারের সুনাম আছে, রাজরাজারা ছিল এই দেশে, এই ভাগ্যকুল কারণে এটার নাম বেশি। দোতলা বিশিষ্ট দোকানগুলোতে জানলাও আছে ছোট ছোট, এগুলোর মধ্যে দেখা যাচ্ছে শত বছরের ছাপ। যে ভাগ্যকুল বাজার নাকি আরও ওদিকে ছিল, পরে নদী ভেঙে যখন এদিকে চলে আসছে বাজারটা, তখন আর কি বসবাসের ঘরগুলি তাদের দোকানের হিসাবে তৈরি করছে। দাদি নানিরা পিঠা বানাতো, তখন তারা এই মাটির খাঁচ ব্যবহার করত। এগুলো তো আমাদের ঐতিহ্য ছিল। পরিশ্রমিক সেই হিসাবে মূল্য নেই। বন্ধুরা, সরাসরি পদ্মা নদীর তীরে অবস্থিত ভাগ্যকুল বাজার থেকে আমি নওশাদ আহমেদ নিবিড় বলছি। আজ আমরা এই বাজারের এমন কিছু ইতিহাস উন্মোচন করব যা হয়তোবা এর আগে কেউ কখনো করেনি। তো এই বাজারের প্রতিটি আনাচে কোনাচে লুকিয়ে আছে কত না বলা গল্প। তো এরকম এক গল্পের সাক্ষী হয়ে আজও ঠাঁই দাঁড়িয়ে আছে এই বাজারের দোকানপাটগুলো, যেগুলো দেখতে একদম মানুষের বসবাস করা ঘরের মতো। আজকে এই বাজারের এমন কিছু দৃশ্য আপনাদেরকে আমরা দেখাবো যেগুলো দেখলে আপনারা সত্যিই মুগ্ধ হয়ে যাবেন। তো আর দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমাদের পাশে থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না। নানান ইতিহাস ও ঐতিহ্যে ভরপুর বিক্রমপুরের এই ভাগ্যকুল বাজারটি যেন একগুচ্ছ ইতিহাস বহন করে। তো দেখতে পাচ্ছি দোতলা বিশিষ্ট দোকানগুলোতে জানলাও আছে ছোট ছোট, এবং এগুলোর মধ্যে দেখা যাচ্ছে শত বছরের ছাপ। এই দোকানগুলো প্রত্যেকটাই একদম শত বছরের ইতিহাস বহন করছে। এই ভাগ্যকুল বাজারের বয়স কত হইব? বহু বছর, বহু পুরানো বাজার, 200 বছরের উপরে হবে। হঠাৎ হবে। এখানে যে বিখ্যাত যে ঘোলটা আছে, গোবিন্দ দোকানের ঘোল, তো এটার সম্পর্কে কিছু জানেন? কিভাবে এটা এত বিখ্যাত হলো? এটা বিখ্যাত মানে এর বাবার ঐতিহ্য, এই মিষ্টির দোকান বাবার হাতে থেকে মানে এরা ছেলেরা কাজ শিখছে, কারণ এই এদের কাজটা ঐতিহ্য হয়ে রয়েছে। এই ভাগ্যকুল বাজারটা এত বিখ্যাত কেন? বিখ্যাত এই ভাগ্যকুল বাজার আগে থেকে এই বাজারের সুনাম আছে, রাজরাজারা ছিল এই দেশে, এই ভাগ্যকুল কারণে এটার নাম বেশি। ওই যে বালাসোর দিকে যে দেখতে পাওয়া যায় যোদনাটায়, তাদের। হ্যাঁ হ্যাঁ। আর আগে স্কুল, তারপরে তোমার ইতিমখানা এখানে আসছিল, ভেঙে গেছে নদীতে। এদের 7টা ইচ্ছা, 7 ভাই। এই বাজারটা নাকি আরো ওদিকে ছিল, আরো আগে। আরো অন্তত ওই দেখতেছে চর, ওই চরের মধ্যে ছিল বাজার। ওই চরের মধ্যে এগুলো সব বাড়ি। তো এই নদীর ব্লিন হয়ে গেছে আর কি, ভাঙতে ভাঙতে। তো এই বাজারে অনেক দোকানপাটগুলি দেখলাম যেগুলো মানে মানুষের বসবাস করা ঘরের মতো। এর কারণ কি? কারণ হলো মানে নদীর পাড়ের বাজার হিসাবে এটা তো আর কোনো সিকিউরিটি নাই, যে কোনো মুহূর্তে পদ্মা নদী ভেঙে যেতে পারে। এই কারণে ভালো কোনো ওরকম ভাবে পাকা করে স্থায়ীভাবে ওঠায় নাই। ও, আমি তো ভাবছি যে মানে আগে মানুষজন এখানে বসবাস করতো, পরে নদী ভেঙে যখন এদিকে চলে আসছে বাজারটা, তখন আর কি বসবাসের ঘরগুলি তাদের দোকানের হিসাবে তৈরি করছে। সেটাও আছে, আবার ওই নদীর পাড়ের ভাঙন হিসাবে কেউ চিরস্থায়ীভাবে সেভাবে ঘর করে না। বাঁশ ও বেতের নানান তৈজসপত্র জিনিসপত্র তৈরি করে রাখা হয়েছে, এগুলো এখানে বিক্রি করা হয়। এক সময় আমাদের দেশে এগুলোর চাহিদা ছিল ব্যাপক, কিন্তু পরিবেশের ক্ষতিকারক প্লাস্টিক আসার পর থেকে দিন দিন এগুলোর চাহিদা কমতে থাকে। ফলে কারিগররা পাচ্ছে না এর ন্যায্য দাম, যার ফলে এগুলো তৈরি করা থেকে তারা পিছিয়ে আসছে। এই আধুনিকতার ছোঁয়ায় শত বছরের পুরানো বাঙালির ইতিহাসের পাতায় যেন ধুলো জমছে। মাছরা খালি গা তো এই কুটির শিল্পেরই তো এখন আর দেখা যায় না আগের মতো, 2-1টা দোকানই পাওয়া যায়। কত করে এগুলি? কত করে? 1200 টাকা। তো এগুলো হচ্ছে 1200 টাকা করে পিস। মৃৎ শিল্পের কিছু তৈজসপত্র আছে। কুটির শিল্পের পাশাপাশি বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের বই থেকে হারিয়ে যাচ্ছে মৃৎ শিল্প। এগুলো হচ্ছে মাটির ব্যাংক, এগুলোতে টাকা পয়সা জমা রাখা হয়।
আগে যখন দাদি নানিরা পিঠা বানাতো তখন তারা এই মাটির খাঁচ ব্যবহার করত। তো এখন তো এগুলো আর চোখে পড়ে না। ভাগ্যকুল বাজারে দেখতে পাচ্ছি জেলে ভাইদের নৌকা এসে ভিড়ছে। তো সম্ভবত তারা মাছ ধরা শেষে এখন ঘাটে এসে ফিরেছে। তো এখান থেকে এই মাছ চলে যাবে আমাদের বালাসুর বাজারে, সেখানে গিয়ে মাছগুলো বিক্রি করা হবে। এবং বালাসুর বাজারে কিন্তু প্রতিদিন বিকালে এই পদ্মার একদম তরতাজা মাছ পাওয়া যায়। ভাগ্যকুল বাজার নাকি আরও ওদিকে ছিল, ওই চরের ওই জায়গায় ছিল। তো এটা কি নদী ভাঙতে ভাঙতে ছোট হয়ে গেছে। প্রায় 1 থেকে 150 বছর পূর্বে ভাগ্যকুলের বিখ্যাত রায় পরিবারের রাজা শ্রীনাথ রায় ও যদুনাথ রায় এখান থেকেই তাদের সুপারি ও অন্যান্য পণ্য কলিকাতা ও উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আমদানি রপ্তানি করত। পদ্মা তীরের যে ঘাটে জেলেদের নৌকা এসে ভিড়ে, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো মানে আগের যে দোয়ারগুলো ব্যবহার করতে হতো, তো সেই দোয়ারগুলো দেখতে পাচ্ছি। আগে যারা ধরতো তো তাদের মনটা এত সহজ সরল ছিল, তারা সেই ছোট মাছগুলোকে ছাইড়ে দিত। কিন্তু এখন চায়না দোয়ার, ডিজিটাল মানুষেরা পাতে, তো সেগুলোর মধ্যে ছোট মাছ আটকা পড়ার পরেও সেগুলোকে তাদের ছাড়তে কষ্ট হয়। একদম প্রমত্ত পদ্মার কোল ঘেঁষে গড়ে উঠেছে এখানকার মাছ বাজার। জানা গেছে একসময় এই মাছ বাজারটি নাকি এই বাজারের মধ্যখানে ছিল এবং এই পদ্মা নদীটি ছিল কয়েক কিলোমিটার দক্ষিণে। বন্ধুরা, ঘোলে রাতে এসেছি, ঘোল খাবো না তা কি করে হয়। তো একদম মনোরম পরিবেশে বসেই টেস্ট করে নিচ্ছি এখানকার বিখ্যাত ঘোলটাকে। সত্যি ঘোলের টেস্ট মুখে বলে বোঝানোর মতো নয়। ভাগ্যকুল বাজারে যে স্থান থেকে আমি ঘোল খাচ্ছি, এখান থেকে পদ্মা সেতুটা খুব স্পষ্ট এবং ক্লিয়ার দেখা যাচ্ছে, যেটা মোবাইলে হয়তো বা দেখানো সম্ভব হচ্ছে না। এই ছিল আজকের ইতিহাস ও ঐতিহ্যের খাতায় নাম লেখানো ভাগ্যকুল বাজার। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।